আবিকা বলো, রূপকথা, মা তো ঠিকই বলেছে, তুমিও আজকেই চলো। রূপকথা বলো, না না, আমার ক্লাস আছে। আবিকা বলো, তাও ঠিক, উষো যেতে দেবে না, ও তোমার পড়ালেখা নিয়ে যে সিরিয়াস। রাবেয়া বেগম হেসে বলো, পড়ালেখার দোহাই তো লোকলজ্জার ভয়ে দেবে, আসল কথা তো বউ ছাড়া থাকতেই পারবে না। রাবেয়া বেগমের কথা শুনে রূপকথায় ভীষণ লজ্জা পেল। বসা থেকে উঠে বলল, আপনারা কথা বলুন, আমি আসছি। এটা বলে রূপকথা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে বলল, এই নানুটা কি বলতে যে কি বলে। বিকেলে আবিকা রাবেয়া বেগমকে নিয়ে চলে গেল। এতেই রূপকথার মন খারাপ হয়ে গেল। এখন আবার বাসায় একা একা লাগবে তার। সন্ধ্যায় এক প্রকার মন খারাপ নিয়ে রূপকথা পড়তে বসেছে। উৎস স্টাডি রুমে বসে তার কাজ করছে। আজকে বাসা থেকে কোথাও বেরোয়নি, সারাদিন বাসাতেই ছিল। সারাদিনে হাতে গোনা 2-3 বার রূপকথার সঙ্গে দেখা হয়েছে উৎসর। তবে কেউ কারো দিক সরাসরি তাকালো না, যদিও উৎস আর চোখে তাকিয়েছিল, কিন্তু রূপকথা ভুলেও তাকায়নি। রূপকথার এমন ইগনোর উৎসর সহ্য হচ্ছে না। মনে মনে বলো, নিজে দোষ করে নিজে ইগো দেখাচ্ছে। আমার সঙ্গে চিট করা না? দাঁড়াও না, বের করছি তোমার চিট করা। ওই ছেলেটাকে একবার সামনে পাই শুধু। রূপকথা পড়ার মন বসাতে পারছে না, তাই ফোনটা নিয়ে ভাইকে কল দিল। শিপাত কল রিসিভ করতে এই রূপকথা জিজ্ঞেস করলো, কেমন আছো ভাইয়া? শিপাত বলো, আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? রূপকথা বলো, আছি, ভালো আছি, কি করছো? শিপাত জিজ্ঞেস করলো, তোর গলায় এমন শোনাচ্ছে কেন? ঠিক আছিস তো? রূপকথা বলল, এত চিন্তা করো না, ঠিক আছি আমি, একটু ঠান্ডা লেগেছে তাই এমন শোনাচ্ছে। শিপাত বলো, লোকটা তোর জন্য ওষুধ এনেছে? রূপকথা বলো, আরে টেনশন দিচ্ছেন কেন, আমি ওষুধ খেয়েছি তো। শিফাত বলল, কলিজা, ভাইয়াকে শক্তি করে একটা কথা বলবি? রূপকথা বলো, হুম। শিফাত জিজ্ঞেস করলো, লোকটা কি কোনোভাবে তোকে কষ্ট দিচ্ছে? তুই কি খুব বেশি কষ্টে আছিস? ভাইয়াকে সত্যিটা বল প্লিজ। রূপকথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলো, আমি ভালো আছি। শিফাত বলো, কি জানি, বিশ্বাস হয় না, বারবার শুধু মনে হয় লোকটার কাছে ভালো নেই তুই। আমি ভাই হিসাবে খুবই ব্যর্থ। রূপকথা হেসে বলল, এভাবে বলছো কেন? বললাম তো আমি ভালো আছি। উৎস খুবই কেয়ারিং একজন হাজবেন্ড, উনি আমাকে ভালো রেখেছেন। শ্রীপাদ বলল, জানিস, দাদিকে ইন্ডিয়া নেওয়া হয়েছে? রূপকথা জিজ্ঞেস করলো, কবে? শ্রীপাদ বলল, 10-12 দিন হবে। এর মধ্যে তোকে কতবার কল দিয়েছি দেখেছিস? রূপকথা বলল, ফোন তেমন ধরি না, তাই খেয়াল করিনি। শিফা জিজ্ঞেস করলো, ওই বাসায় কি সারাদিন শুধু কাজই করিস? রূপকথা বলো, আন্তাজি, আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাই না। শিফাত বলো, আচ্ছা ভালো থাক, রাখছি। রূপকথা বলো, নিজের খেয়ালও রাখো, আম্মুর সঙ্গে বেশি রাগারাগি করো না। শিফাত হেসে বলো, ঠিক আছে ভাইয়ার কলিজা। রাত 10টায় আয়েশা বেগম রূপকথাকে ডিনার করতে ডাকলো। রূপকথা নিচে গিয়ে দেখে সে ছাড়া বাকি 3জন অলরেডি খেতে বসে গেছে। রূপকথা গিয়ে ফারুক সাহেবের পাশে বসলো। ফারুক জাওয়াত উৎসকে উদ্দেশ্য করে বলল, কয়েকদিনের জন্য কুমিল্লা যেতে পারবে? উৎস জিজ্ঞেস করলো, কয়দিনের জন্য? ফারুক সাহেব বলল, এই 4-5 দিন যা থাকা লাগে আর কি। উৎস বলল, কখন যেতে হবে? ফারুক সাহেব বলল, কাল সকালে 5টায় রওনা দিবে। উৎস বলো, এ তো সকালে, কেন? আমার অফিসে একটু কাজ আছে। ফারুক সাহেব বলো, আপাতত অফিসে কোনো কাজ নেই তোমার, আমি সব সামনে নেব। উৎস বাবাকে কিভাবে বুঝাবে তার সাদির সঙ্গে সামনাসামনি কথা বলা দরকার, কাল রাতে সিসিটিভি ফুটেজ চেক করা দরকার। রূপকথা সবার আগে খাওয়া শেষ করে রুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে এসে গায়ে কম্ফোর্টার জড়িয়ে এক সাইডে শুয়ে পড়লো। সে চায় না উৎসর মুখোমুখি হতে। কিছুক্ষণ পর উৎস এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। দুজন দুদিকে তাকিয়ে শুয়ে আছে, দুজনের কারোর চোখেই ঘুম নেই। পরের দিন রূপকথা ঘুম থেকে ওঠার আগেই উৎস কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল। রূপকথা ঘুম থেকে উঠতে উঠতেই উৎস কুমিল্লা গিয়ে পৌঁছেও গেছে। সকালে ঘুম থেকে উঠে রূপকথা খেয়াল করলো ঝরে গা পুড়ে যাচ্ছে তার, গলা ব্যথা, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। 5 দিন পর রাত 1টায় উৎস বাসায় এসে মা বাবার সঙ্গে কথা বলে রুমে চলে গেল। উৎস যে আজকে আসবে এটা আয়েশা বেগম জানতো না। ফারুক সাহেব কিছুটা জানতেন, তবে শিওর ছিলেন না, তাই আর বাসায় কাউকে জানায়নি।
আয়শা বেগম ছেলেকে দেখে বলো, তুমি আজকে কুমিল্লা থেকে আসবা অথচ আমাকে একটু বললেও না। উৎস বলো, আমি কুমিল্লা থেকে আজকে না, গত রাতে ফিরেছি। আয়শা বেগম একটা দীর্ঘশ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, কাল রাত থেকে কোথায় ছিলে? উৎস বলো, অর্ধেক সময় অফিসে ছিলাম, বাকি অর্ধেক সময় সাদিকের ফ্ল্যাটে। আয়শা বেগম বলো, তাও নিজের বাসায় আসলে না? উৎস এক কথা কোনো উত্তর দিল না। বলল, আমার একটু ঘুমানো দরকার, রুমে যাই। আয়শা বেগম বলল, ডিনার করবে না? উৎস সিঁড়ির দিকে হাঁটা ধরলে বলল, করে এসেছি। আয়শা বেগম বলল, দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে। উৎস হাঁটা থামিয়ে পিছন ফিরে বলল, দরকারি কিছু না হলে সকালে বলো। আয়শা বেগম বলল, দরকারি কথা। উৎস মায়ের সামনে এসে বলল, বলেন শুনি। আয়শা বেগম বলল, তোমার সঙ্গে কি রূপকথার কিছু হয়েছে? উৎস একটু থেমে বলল, না, কেন? আয়শা বেগম বলল, আজকে 5 দিন ধরে মেয়েটার জ্বর, ডাক্তার কাছে নিতে চাইলাম, গেল না। ওষুধ এনে দিলাম, তাও ঠিকমতো খাচ্ছে না, সারাদিন কেমন মনমরা হয়ে থাকে। রূপকথার জ্বর শুনে মুহূর্তে উৎস রুহু কেঁপে উঠল। উৎস জানতো না রূপকথার জ্বর। ফারুক সাহেব স্ত্রীকে বলল, আহ আয়েশা, এখন আবার এসব নিয়ে পড়লে কেন? ছেলেটা মাত্র এসেছে, একটু রেস্ট দিতে দাও। এরপর উৎসকে বলল, উৎস রুমে যাও, সকালে কথা হবে, গুড নাইট। উৎস আর না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে গেল। রুমে আস্তে আস্তে ব্লেজারটাই সব খুলে নিয়েছে। আজকে 5 দিন তার উপরে দিয়ে কে গেছে সেটা শুধু সে জানে, আর হয়তো সাদিক কিছুটা জানে। উৎস কাল থেকে এখন পর্যন্ত গোসল করারও টাইম পায়নি। উৎস রুমে এসে দেখে বারান্দার দরজা খোলা, সেখান থেকে লাইটের আলো রুমে এসে রুম সহ আলোকিত করছে। উৎস বিছানা দিক তাকিয়ে দেখে একটা বিড়াল ছানা গায়ে কম্ফর্টানা জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। উৎস এখন আর সেদিকে গেল না, সোজা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উদ্দেশ্য শাওয়ার নিয়ে একবার ফ্রেশ হবে, তবেই ঘুমাবে। উৎস শাওয়ার নিয়ে একটা ট্রাউজার পরে গলায় টাওয়াল ঝুলিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। এরপর টাওয়াল দিয়ে মাথাটা মুছে রূপকথার মাথার কাছে গিয়ে বসলো। রূপকথার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কম্ফোর্টার জড়িয়ে ঘুমিয়ে আছে। উৎস আস্তে করে রূপকথার মুখ থেকে কম্ফোর্টারটা সরালো। বারান্দার লাইটের আলোয় রূপকথার মুখটা আওয়াজ আওয়াজ দেখা যাচ্ছে। উষ্ণ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়েছিল, এরপর বাম গালে হাত বুলিয়ে সেখানে একটা চুমু খেলো। এই প্রথম উষ্ণ রূপকথাকে এত গভীরভাবে স্পর্শ করলো, চুমু খেলো। মুখে উষ্ণ ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব হতেই রূপকথা নড়ে চড়ে উঠল। এতে উষ্ণ একটুও সরে আসলো না। রূপকথা কম্পিউটার দিয়ে আবারও মুখ ঢাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। উষ্ণ মুখ ঢাকতে দিল না। সে এখন রূপকথার বাম গালে হাত বুলাচ্ছে। রূপকথা নড়ে চড়ে অনেক কষ্টে চোখ খুলল। চোখ খুলে পাশে উৎসকে দেখে রূপকথা মোটেও বিশ্বাস করলো না। ঘুম জড়ানো গলায় বলো, শালা বাইঞ্চোদ টারে নিয়ে ভাবতে ভাবতে এখন স্বপ্ন বাইঞ্চোদটারে দেখি। রূপকথার মুখ থেকে এমন কথা উৎস মোটেও আশা করেনি। রূপকথার এমন কথা মুহূর্তে উৎসর মোট অন্যদিকে ঘুরিয়ে দিল। মনে মনে বলো, ইন্না লিল্লাহি, ঘুমের মধ্যে আমাকে গালি দিচ্ছে। ইয়া আল্লাহ, না জানি সারাদিন কত শত গালি দেয় আমাকে। উৎস এসব বলতে বলতে রূপকথার আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। উৎস কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে থেকে তার অন্য পাশে শুয়ে পড়ল। শুয়ে পেছন থেকে রূপকথার কোমরে হাত দিয়ে তাকে নিজের একদম নিকটে নিয়ে আসলো। এরপর পেছন থেকে জড়িয়ে ধরে রূপকথার ঘাড়ে মুখ গুজালো। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর উৎস খেয়াল করলো রূপকথা থরথর করে কাঁপছে। উৎস বুঝলো রূপকথার জ্বর আসছে। একটু পর উৎস রূপকথাকে ছেড়ে উঠে বসলো। এরপর রূপকথার হাত ধরে ডাকলো, রূপকথা, এই রূপকথা। রূপকথা ঘুম কিছুটা হালকা হলো। ঘুম ঘুম কণ্ঠে চোখ বন্ধ রেখেই বলল, কি? উৎস জিজ্ঞেস করলো, রাতে ওষুধ খেয়েছ? রূপকথা কিছু বলছে না। উৎস জিজ্ঞেস করলো, শুনতে পাচ্ছ আমার কথা? রূপকথা বলল, হুম। উৎস বলল, তাহলে উত্তর দিচ্ছ না কেন? রূপকথা আগের মতো চোখ বন্ধ রেখেই ভাঙা ভাঙা গলায় বলল, আপনার সঙ্গে তো কথা বলি না, আরই তো। উৎস বলল, কেন, কি করেছি আমি? রূপকথা বলল, আমাকে কিছু জিজ্ঞেস না করে, কিছু না শুনিয়ে আমাকে ভুল বুঝেছেন আপনি। উৎস কিছুক্ষণ চুপ থেকে বলো, সরি। রূপকথা বলল, সরির মায়েরে বাপ। উৎস বলল, গালি দিচ্ছ কেন? রূপকথা বলো, আপনার থেকেই তো শিখেছি, আপনি তো আমার গরু। উৎস বলো, গরু না, গুরু। রূপকথা বলো, ডগ। উৎস বলো, আমি সত্যিই সরি, সেদিন তোমার সঙ্গে তুর্য ছেলেটাকে দেখে
আমার মাথা ঠিক ছিল না। তুমি আমাকে বলেছিলে ইতু আর ওয়াহির সঙ্গে রেস্টুরেন্টে যাবে। রূপকথা বলল, ওদের সাথেই তো গিয়েছিলাম। পরে ওরা দুজন আমাকে রেখে ওয়াশরুমে গিয়েছিল। তখন ওখানে এই বালটা এসে হাজির। উৎস বলল, তখন ইতু ওয়াহিকে না দেখে ভুল বুঝেছিলাম। আমি সত্যিই সরি। রূপকথা কোনো সাড়া নেই। উৎস আবারও বলল, আমি সত্যিই দুঃখিত। তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোনো ইচ্ছে ছিল না আমার। প্লিজ ক্ষমা করে দাও। রূপকথা বলো, গত 5 দিনে এত অনুশোচনা কোথায় ছিল যখন আমি রাত জেগে কান্না করেছিলাম? উৎস বলো, বিশ্বাস করো, কুমিল্লা না গেলে আমি সেদিনের সব কিছু সমাধান করতাম। রূপকথা জিজ্ঞেস করলো, এখন সব কিছু সমাধান হয়েছে? উৎস বলো, হ্যাঁ হয়েছে, তাই তো এত বেশি অনুশোচনা হচ্ছে। রূপকথা বলো, এখন কল্পনায় এসেছেন তাই অনুশোচনা হচ্ছে। বাস্তবে কখনই আপনার অনুশোচনা হতো না, আমি জানি। উৎস বুঝলো রূপকথা এখনো তাকে কল্পনা ভাবছে, তাই বলছে, চোখ খুলে তাকাও, তাকিয়ে দেখো। আমি কল্পনা নয়, বাস্তব। রূপকথা বলল, আমি জানি আপনি কল্পনা, তাই আপনার সঙ্গে এত কথা বলছি। যদি বাস্তবে হতো তাহলে কখনই আমি আপনার সঙ্গে এত কথা বলতাম না। উৎস বলল, আমি সত্যিই দুঃখিত। আর কতভাবে বলে তুমি বুঝবে আমি অনুশোচনায় ভুগছি? রূপকথার পক্ষ থেকে কোনো উত্তর এলো না। উৎস বলল, আমি কাল কুমিল্লা থেকে ফিরে সর্বপ্রথম তোমার কলেজের পাশের সেই রুপটপটায় গিয়েছিলাম। এরপর সেখানকার স্টাফদের থেকে সত্যটা শুনলাম। সবটা শুনে আমি জাস্ট থ মেরে গিয়েছিলাম। আমার অবস্থা গলাকাটা মুরগির মতো হয়েছিল। যেটা সাদিক দেখেছে, বিশ্বাস না হলেও কি জিজ্ঞেস করো। একটু থেমে আবারও বলা শুরু করলো, এরপর অফিসে এসে সেদিন রাতে সিসিটিভি ফুটেজটা চেক করলাম। আর এরপর থেকে আমার অনুশোচনা শুরু। এই অনুশোচনায় আগুনে পুড়ে আমি পুরো ছারখার হয়ে যাচ্ছি। বিশ্বাস করো, তুমি ক্ষমা না করলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি জানি তোমার এই জ্বরটা আমার জন্যই হয়েছে। আমার বোঝা উচিত ছিল। তোমার ঠান্ডা সহ্য হয় না। কিন্তু কিভাবে বুঝবো বলো? সেদিন তো আমি নিজের মধ্যেই ছিলাম না। উৎস এটুকু বলে রূপকথার দিকে তাকাতে দেখে রূপকথা গভীর ঘুমে আচ্ছন্ন। উৎস বুঝলো এতক্ষণ সে যা বলেছে রূপকথা তার একটুও শুনেনি। উৎস একটা দীর্ঘশ্বাস ফেলে রূপকথার পাশে শুয়ে তাকে বুকে জড়িয়ে নিল। এই 5টা দিন তার কাছে 5টা বছরের মতো লেগেছে। বিয়ের পর থেকে উৎস রূপকথাকে ছাড়া একটা রাতও বাইরে কোথাও থাকেনি। এই কয়েকদিনে উৎস খুব ভালোভাবে বুঝলো মেয়েটা তাকে পুরোপুরি বশ করে নিয়েছে। এই মেয়ের মায়া কাটানো অসম্ভব, বই কি সম্ভবই নয়। এইসব ভাবতে ভাবতে উৎসর চোখেও ঘুম এসে ধরল। সকাল 5:30টায় গরমে রূপকথার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে বোঝার চেষ্টা করলো সে কোন চিপায় আটকে আছে। একটুবার বুঝলো সে কারো উন্মুক্ত বুকের মধ্যে ঘাপটি মেরে ঘুমিয়েছিল। মুহূর্তেই রূপকথার টনক নড়ে উঠল। মাথাটা একটু উঁচু করলো এই চওড়া বুকের মালিককে দেখতে, যার বুকে সে ছোট্ট বিড়ালছানার মতো ঘুমিয়ে আছে। সেই কাঙ্ক্ষিত মানুষটাকে প্রথমে দেখে রূপকথার বিশ্বাসই হলো না। ভাবলো ঘুম থেকে উঠেছে, হয়তো মনের ভুল। কিন্তু পরক্ষণে মানুষটার মুখে চুলে হাত হাত বুলাতেই বুঝলো না, এটা ভ্রম নয়। মানুষটা সত্যি এসেছে। রূপকথা সত্যি মানুষটার বুকে শুয়ে আছে। এসব ভাবতে ভাবতে রূপকথার সেদিনের রাতের কথা মনে পড়ে গেল। মুহূর্তে তার মগজ ছিঁড়ে পাল্টে গেল। উৎসর বুক থেকে সরে আসতে চাইল, কিন্তু পারল কই। উৎস তো দিল না তাকে নিজের থেকে সরে আসতে। রূপকথার এমন নড়াচড়ায় উৎসর ঘুম ভেঙে গেল। বলল, এমন নড়াচড়া করছো কেন? ঘুমাচ্ছি তো আমি। রূপকথা বলল, আমি উঠব। উৎস বলো, আমি ঘুমাবো। রূপকথা বলো, ঘুমান, কিন্তু আমাকে ছেড়ে। উৎস বলো, যদি না ছাড়ি? রূপকথা বলো, বললাম তো আমি উঠব। উৎস বলো, এই ঠান্ডা মধ্যে তো সকালে উঠে কি করবে? রূপকথা বলো, আমার ইচ্ছে। উৎস বলো, কিন্তু আমার তো তোমাকে ছাড়তে ইচ্ছেই করছে না। রূপকথা বলো, ছাড়বেন না? উৎস বলো, না। রূপকথা বলল, শিওর? উৎস বলো, ইয়েস। রূপকথা জিজ্ঞেস করলো, ভেবে বলছেন তো? উৎস বলো, ইয়েস। রূপকথা বলো, এরপর যা হবে তার দায় কিন্তু আপনার। উৎস বলো, ওকে। রূপকথা এবার মুখটা একটু উপরে তুলে উৎসর গলার কাছে নিয়ে গেল। এরপরই যা হওয়ার হয়ে গেল। রূপকথা সজোরে উৎসর গলায় দাঁত বসিয়ে দিল। উৎস ব্যথার চোখ বন্ধ করে নিল। রূপকথা উৎসর গলা থেকে রক্ত বের করে তবেই তাকে ছাড়ল। রূপকথা উৎসর গলা থেকে সরে আসতে উৎস বলল, রিবেস নিলে? কথাটা শুনে রূপকথা চমকালো। ভাবলো
উৎস কিভাবে বুঝলো সে রিভেঞ্জ নিয়েছে? উৎস তো সেদিন রাতের কথা মনেই থাকার কথা না। উৎস গলায় এক হাত দিয়ে বলো, কি হাল করেছো আমার গলার? রূপকথা বলো, আগেই বলছি এই দায়ভার আমার না। উৎস বলো, এই জায়গায় কামড় দিয়েছো, ঢেকে রাখারও কোনো চান্স নেই। রূপকথা বলো, তাহলে কামড়টা মনে হয় গালে দিলে আরো বেশি ভালো হতো। উৎস একটু থেমে দুষ্ট হেসে বলো, হ্যাঁ, বাম গালে দিলে। রূপকথা বলো, আমি উঠবো, ছাড়ুন আমাকে। উৎস এবার সিরিয়াস মুডে বলল, তোমার জ্বর, এই ঠান্ডার মধ্যে এত সকালে উঠে কি করবে? রূপকথা বলো, ওয়াশরুমে যাবো আমি। উৎস বলো, সত্যি? রূপকথা বলো, সত্যি মিথ্যে প্রমাণ করার জন্য কি এখন আমাকে বিছানায় কাশাতে হবে? উৎস রূপকথাকে ছেড়ে বলো, অ্যাজ ইউর উইশ। রূপকথা উঠে বসে চুলগুলো হাত খোপা করে বেঁধে ওয়াশরুমে চলে গেল। উৎস উপর হয়ে শুয়ে রইল। বিগত 5 দিন ঠিক মতো ঘুম না হয় আজকে এখনো চোখ থেকে ঘুমের রেশ কাটেনি। কিছুক্ষণ পর রূপকথা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে উৎস উপর হয়ে ঘুমিয়ে আছে। উৎসের তো শান্তির ঘুম রূপকথা সহ্য হলো না। বাঁকা এসে নামাজের হিজাবটা মাথা দিয়ে নিজে কিচেনের উদ্দেশ্যে হাঁটা ধরল। নামাজের হিজাব দেওয়া একমাত্র কারণ তার পরনে এখনো পিজি সেট। সকালে উঠে এখনো চেঞ্জ করেনি। রূপকথা সব ভাবতে ভাবতে কিচেনে চলে আসলো। এরপর একটা মগ নিয়ে সেটাতে ফ্রিজ খুলে কিছু মাছের বরফ নিয়ে নিল। কিচেনে একজন সার্ভেন্ট ছিল। তিনি চুপচাপ রূপকথার কাণ্ড দেখছে, কিন্তু কিছু জিজ্ঞেস করলো না। রূপকথা রুমে এসে সোজা উৎসর পাশে গিয়ে দাঁড়ালো। এরপর উৎসর গা থেকে কম্পিউটারটা উঠিয়ে নিল। উৎসকে খালি গায়ে দেখে খানিক লজ্জা পেল রূপকথা। বলল, কি বেয়াদব বেটা, কেমন জামা ছাড়া ঘুমাইছে। ছে। উৎস চোখ বন্ধ রেখে বলো, চাইলে কিন্তু তুমি এভাবে ঘুমাতে পারো, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। রূপকথা চমকালো, কারণ সে ভেবেছিল উৎস ঘুমিয়ে পড়েছে। উৎস বলো, কম্পিউটারটা দাও, ঠান্ডা লাগছে আমার। রূপকথা উৎসের একদম কাছে গিয়ে বলল, এই তো দিচ্ছি। কথাটা বলে রূপকথা পেছন থেকে মগটার সামনে নিয়ে আসলো। এরপর উৎসর গলা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠে মাছের বরফগুলো ঢেলে দিল। সঙ্গে সঙ্গে উৎসর চোখ খুলে বড় বড় করে তাকালো। রূপকথা বাঁকা হেসে জিজ্ঞেস করলো, কেমন লাগছে জাওয়ার সাহেব? উৎস উঠে বসলো। বলল, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে পিঠে কেউ রড দিয়ে বাড়ি মেরেছে। রূপকথা বলো, এগুলো কিসের বরফ ছিল জানেন? উৎস মাথা নাড়িয়ে বুঝলো, না সেটা জানে না। রূপকথা হাসতে হাসতে বলো, মাছের বরফ ছিল? উৎস কিছুক্ষণ রূপকথার হাসির মুখটার দিকে তাকিয়েছিল। এরপর উঠে ওয়াশরুমে চলে গেল। উৎস যেতে রূপকথা হাসি থামিয়ে নামাজের হিজাবটা খুলে বিছানার চাদরটা তুলে নিল। বরফ গলার আগে চাদরটা না তুলে মেট্রেস সহ ভিজে যাবে, এই ভেবেই রূপকথা চটপট চাদর তুলে নিল। এরপর চাদরটা ওয়াশিং মেশিনের উপর রেখে আলমারি খুলে নতুন আরেকটা চাদর নিয়ে বিছানায় বিছিয়ে দিল। এবার আরামসে শুয়ে গায়ে কম্পিউটারটা জড়িয়ে নিল। উফ, শান্তি, এবার একটু আরামে ঘুমাবো। আশা করছি আক্কেল থাকলে এই লোক আর আসবেই না। রূপকথার চোখ লেগে আসতে উৎস ওয়াশরুম থেকে বের হলো। চুল এখনো টুপটাপ পানি পড়ছে। উৎস আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে গলার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। রূপকথা যেখানে কামড় দিয়েছে সেখানে ফুলে একদম লাল হয়ে গেছে। উৎস ডয়ের থেকে একটা মলম বের করে সেখানে লাগিয়ে নিল। মোবাইলে স্ক্রিনে সময় দেখলো 6:30 বাজে। এখনো ঘুমানোর অনেক সময় বাকি। এই ভেবে উৎস বিছানার দিকে অগ্রসর হলো। দেখলো রূপকথা অলরেডি বিছানার চাদর চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছে। উৎস বাঁকা এসে রূপকথার পাশে শুয়ে তার থেকে অর্ধেক কম্পিউটারটা নিয়ে নিজেকে ঢেকে নিল। এরপর রূপকথার একদম কাছে গিয়ে পেছন থেকে তার পিজির ভেতর নিজের ঠান্ডা হাড় জোড়া ঢুকিয়ে নিল। সঙ্গে সঙ্গে ঠান্ডায় রূপকথার ঘুম ভেঙে গেল। চিল্লিয়ে বলো, আল্লাহ আল্লাহ, এসব কি বেয়াদবি! রূপকথা বলো, আপনার থেকে তো শিখেছি ম্যাডাম। রূপকথা উৎসর হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, বললেই হলো, আমি জীবনও এমন না। উৎস বলো, হাত ছাড়ানোর চেষ্টা বাদ দাও, আমার হাত গরম না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়ছি না। রূপকথা বলো, আল্লাহ, আমার শ্বশুরই লাগতাছে। উৎস বলল, আমার তখন ঠান্ডা লেগেছিল। রূপকথা বলো, হাতে ধরে ভাতের বাড়ি খেলে তো আমার কিছু করার নেই। উৎস বলো, আচ্ছা হয়েছে, এবার একটু ঘুমাতে দাও। রূপকথা বলো, ঘুমান, তবে আমাকে ছেড়ে। উৎস বলো, তোমাকে ধরে ঘুমালে কি সমস্যা? খেয়ে ফেলতেছি নাকি? রূপকথা বলো, ও মা, আপনি মানুষ খান নাকি?
উৎস রূপকথাকে নিজের দিক ঘুরিয়ে রূপকথার ঘাড়ে মুখ গুজে বলল, মানুষ খাই না, তবে তোমাকে খেলেও খেতে পারি। রূপকথা বলো, বেশি সাহস দেখাতে আসলে দাঁত ভেঙে দাঁতের মাড়িতে কুত্তার দাঁত বসিয়ে দেব। উৎস বলল, আচ্ছা।